আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমাদের আন্তর্জাতিক বিষয়াবলী এই কোর্সটি শুরু হতে যাচ্ছে। প্রথমেই আমাকে কথা বলে নিতে হবে এই কোর্সটি মূলত কাদের জন্য, কারা এই কোর্সটি করবে। দেখুন, আপনি যে কোনো চাকরির প্রিপারেশন নেন না কেন, বর্তমান সময়ে একটা 16-17তম গ্রেডের চাকরির জন্য যদি আপনি পরীক্ষা দেন, দেখবেন অনেক কঠিন কঠিন আপনার আন্তর্জাতিক বিষয়াবলী আসে। তার মানে হচ্ছে আপনাকে এখন নর্মালভাবে প্রিপারেশন নিলে হবে না। আপনি যদি 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতি নিতে চান, তাহলে যেই কথা, বিসিএস এর পড়াশোনাও প্রায় কাছাকাছি। হয়তো বিসিএস এ সিলেবাসটা একটু বড়, আর আপনার 11 থেকে 20তম গ্রেডে সিলেবাসটা একটু কম। আপনি যদি শিক্ষক নিবন্ধনের পরীক্ষাও দিতে চান, এই জায়গাতেও আপনার আন্তর্জাতিক বিষয়াবলী আসবে। দেখা গেছে শিক্ষক নিবন্ধনে হয়তো 4-5টা প্রশ্ন আসবে, কিন্তু বিসিএস এ প্রশ্ন আসবে একটু বেশি। জাস্ট এইটুকুই পার্থক্য, কিন্তু আপনাকে সবই পড়তে হবে। তার মানে হচ্ছে, দেখুন, আমি যদি এই যে বেসিক ভিউ বইটাকে ফলো করি, এইখানে আপনি দেখুন, বেসিক ভিউ মূলত এইখানে 70 মার্ক রয়েছে একটা বইয়েই। এর ভিতরে কি রয়েছে? বাংলাদেশ বিষয়াবলী রয়েছে, আন্তর্জাতিক বিষয়াবলী রয়েছে, তারপরে ভূগোলের অংশ রয়েছে এবং নৈতিকতা ও মূল্যবোধ রয়েছে। তো এইভাবে টোটাল বিসিএস এ 70 মার্ক আসবে কি এই এই জিকে থেকেই, অর্থাৎ এই জেনারেল নলেজ থেকেই, অর্থাৎ এই সাধারণ জ্ঞান থেকেই। এটাই হচ্ছে আপনার শিক্ষক নিবন্ধনে মার্ক কমে যাবে, 25 মার্ক আসবে। আবার হচ্ছে আপনি যদি অন্য আরেকটা পরীক্ষা দেন, ওই ক্ষেত্রে আরো কম থাকবে, বেশি থাকবে। তার মানে আপনাকে কিন্তু এই জেনারেল নলেজটা একটু বিস্তারিতই পড়তে হবে। আমি এই জন্যই আপনাকে গুরুত্ব দিয়ে পড়তে বলবো। যারা এই কোর্সে ভর্তি হচ্ছেন বা ভর্তি হয়েছেন 11 থেকে 20তম গ্রেডের চাকরির জন্য, তাদেরকে আমি বলবো আপনি বিসিএস এর জন্য প্রিপারেশনটা নিয়ে ফেলুন। কারণ হচ্ছে, আপনি যদি টোটাল প্রিপারেশনটা নিয়ে ফেলেন, তাহলে আপনার আর আটকানোর সম্ভাবনা থাকবে না। কিন্তু আপনি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করেন, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করে পরীক্ষা দিতে যান, তাহলে কিন্তু আপনি ধরা খাবেন। এটা মোটামুটি গ্যারান্টি থাকে না। আপনি 2005-6 সালের দিকে যে প্রশ্নগুলো আসতো, এখন কিন্তু এই 2024-25 সাল বা 26 সালে গিয়ে এই প্রশ্নগুলো আপনি পাবেন না। আপনাকে আরো ডিপলি পড়াশোনা করতে হবে। আপনাকে হচ্ছে বিস্তারিত জানতে হবে এবং রিসেন্ট জিনিসগুলো জানতে হবে। আমরা যদি এই জিকের 70 মার্ক বিসিএস এর ক্ষেত্রে চিন্তা করি, বা আপনি এটার পার্সেন্টেজ হিসাবে চিন্তা করবেন, যেমন শিক্ষক নিবন্ধনে যদি 25 চিন্তা করেন, এর ভিতরে 15টা কোশ্চেন আপনি মিনিমাম পাবেন একদম বেসিক থেকে পাবেন। এবং হয়তো আপনাকে 10টা প্রশ্ন বা 12টা প্রশ্ন একদম রিসেন্ট থেকে আসবে, কিন্তু ওইগুলোও মূলত বেসিকের আন্ডারেই থাকবে। তাহলে আপনাকে বিস্তারিত সাধারণ জ্ঞান জানতে হবে। এই জন্য আমি বলবো, আপনার টার্গেট যদি 13তম গ্রেড থাকে, যেমন প্রাইমারি স্কুল বা হচ্ছে যে কোনো চাকরি আরেকটু নিচের দিকে থাকে, যেমন 16তম গ্রেড, 14তম গ্রেড, তারপরেও আমি বলবো আপনাকে জিকেটা একদম বিস্তারিত করার জন্য। এই জিকের আমি একদম ভেঙে ভেঙে পড়াবো আপনাদেরকে, যেটা আমি একদম বই ফলো করে পড়াবো, একদম ধরে ধরে পড়াবো। এভাবে হয়তো আপনি আর কোথাও পাবেন না। তাহলে এটাই হচ্ছে সবচাইতে সর্বোচ্চ একটা সুযোগ আপনার জন্য, আমার সাথে ধীরে ধীরে একদম বেসিক ভিউ বইটা A to Z কমপ্লিট করে ফেলা। এবং এটার আপনি যদি আপনার কাছে হার্ড কপি থাকে তাহলে তো ভালো, আপনি যদি বইটা কিনে থাকেন খুবই ভালো। আর না থাকলে দেখুন, আমাদের গ্রুপে কিন্তু আমি এই বইটা দিয়ে দিয়েছি, আপনি ওখান থেকে ডাউনলোড করে এখান থেকে পড়বেন। এছাড়াও আমি হচ্ছে আরো কিছু স্লাইড ফলো করব এবং আমার কাছে আরো কিছু নোট রয়েছে, সেগুলোও আমি দেখাবো। কিন্তু আপনি শুধুমাত্র একটা বই পড়লেই হবে, বেসিক ডো। আপনার অনেক বই পড়ার দরকার নাই। অনেকেই আমাকে বলে যে, ভাইয়া আমি কি MP3 পড়বো কিনা, জর্জ সিরিজের বই পড়বো কিনা, প্রফেসরের বই পড়বো কিনা, অ্যাসিওরেন্সের বই পড়বো কিনা, উরাকলের বই পড়বো কিনা। না, এত বই আপনার কিন্তু পড়ার দরকার নাই। আপনি একটা বই A to Z কমপ্লিট করেন, তাহলেই দেখবেন আপনার টোটাল পড়াশোনাটা কমপ্লিট হয়ে গেছে। আপনি যদি একবার সাধারণ জ্ঞান অর্থাৎ জিকের এই পার্টটা কমপ্লিট করে ফেলতে পারেন, অর্থাৎ আপনার যে এখানে 70 মার্ক রয়েছে, এই 70 মার্ক যদি আপনি কমপ্লিট করে ফেলতে পারেন, তাহলে দেখবেন আপনার প্রিপারেশন কিন্তু অনেকটাই গুছানো হয়ে যাবে। আর আপনারা যারা আমার এই কোর্সে ভর্তি হয়েছেন,
তারা তো অবশ্যই একটা গুছানো প্রস্তুতি নিতে চাচ্ছেন। গুছানো প্রস্তুতি নেওয়ার জন্যই মূলত আমার এই কোর্সে ভর্তি হওয়া। তাহলে আপনাকে আমি কিভাবে গুছিয়ে পড়াশোনা করা যায় সেটাই মূলত আমি এই কোর্সে শেখাবো। দেখুন, আপনাকে কিন্তু আমি আন্তর্জাতিকের জাহাজ বানিয়ে ফেলতে পারবো না। আমি যে 20 বা 25টা ক্লাস নিব আন্তর্জাতিকের, এই আন্তর্জাতিকের 25টা ক্লাসে আপনাকে আমি জাহাজ বানিয়ে দিতে পারবো না। আপনাকে আমি জাস্ট পড়াটা ধরিয়ে দিব। আপনি কিভাবে কিভাবে পড়বেন, কোনগুলো পড়বেন, কোনগুলো পড়লেই আপনার পরীক্ষায় কমন পড়বে, এগুলো আপনার দায়িত্ব হচ্ছে মুখস্থ করা। আমরা এখানে আসলে বুঝার চাইতে আপনাকে গুরুত্ব দিতে হবে মুখস্থের দিকে। আপনি মনে রাখতে পারতেছেন কিনা, একই জিনিস বারবার ভুলে যাচ্ছেন কিনা। তো আপনার অনেক ক্ষেত্রে হবে নিজে নিজে পড়তে ইচ্ছা করবে না। তো ওই জন্য আপনি মূলত এই ক্লাসগুলো দেখে দেখে আপনি বই দাগিয়ে দাগিয়ে মূলত পড়বেন। এটাই হচ্ছে মেন কথা। আমরা এই কোর্স শুরুর আগে বেশ কিছু কথা আপনাদের সাথে আমি বলে নিলাম। এর মেন কারণ হচ্ছে এই প্রশ্নগুলো যেন পরবর্তীতে না থাকে যে ভাইয়া আমি তো বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি না, তাহলে আমি কেন এগুলা পড়তেছি, এত ডিটেলসে কেন আমি পড়তেছি। দেখুন ভাইয়া, এখন থেকে 16তম গ্রেডের আপনি একটা রিসেন্ট প্রশ্ন ব্যাংক দেখুন। প্রশ্ন ব্যাংক দেখলেই আপনি বুঝতে পারবেন বিসিএসও এর চাইতে সহজ সহজ প্রশ্ন আসে, যেটা 16তম গ্রেডে আহ আসতেছে, এর চাইতে সহজ প্রশ্ন বিসিএস এ আসতেছে। তাহলে আপনাকে অবশ্যই অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, এবং এই চাকরির বাজারে কি পরিমাণ প্রতিযোগিতা সেটা আপনি অবশ্যই বুঝতে পারতেছেন। আর যারা একদমই নিউ, যে চাকরিতে আসতেছেন, এখন পর্যন্ত কোনো পরীক্ষা দেন নাই, তারা অবশ্যই কিছু পরীক্ষা দিলে বুঝে যাবেন। তো আপনাকে বিস্তারিত পড়তে হবে। আপনি 16তম গ্রেডের চাকরি প্রিপারেশন নেন বা 14তম নেন বা যেটাই নেন না কেন, আপনাকে কিন্তু বিস্তারিত পড়তে হবে। তো এই বিস্তারিত পড়ার জন্য আমার এই কোর্সটা মূলত, আমি হয়তো আপনাকে এই 20 বা 25টা ক্লাসে জাহাজ বানিয়ে দিতে পারবো না, কিন্তু আপনাকে আমি পড়াটা ধরিয়ে দিতে পারবো। আপনি কোন জায়গা থেকে পড়াশোনাটা শুরু করবেন, কিভাবে শুরু করবেন, এবং কোন পদ্ধতিতে আগাবেন। আমাদের যেহেতু এটা জিকের ফার্স্ট ক্লাস, আমরা ফার্স্ট ক্লাসে মূলত এই সিরিয়ালটাই মেনটেন করব। প্রথমে হচ্ছে আন্তর্জাতিক পড়ব। আমরা মূলত বেসিক ভিউ বইটাই ফলো করব। বেসিক ভিউ যে সিরিয়ালে আছে, অর্থাৎ এই যে এক মলাটে 70 মার্ক, এই 70 মার্কই আমরা কমপ্লিট করব। এটা হচ্ছে আপনার জায়গা ভেদে ভিন্ন হয়ে যাবে। দেখবেন প্রাইমারিতে একরকম মার্ক হবে, তারপর এনটিসিআরসি এর পরীক্ষাতে একরকম হবে, সেটা ডাজেন্ট ম্যাটার। তো আপনাকে মূল কথা হচ্ছে এই বইটা শেষ করে ফেলা। এটা 3 মাসে শেষ করা সম্ভব আপনি যদি আমার সাথে লেগে থাকেন। আমি হচ্ছে আপনাকে কিভাবে 3 মান্থেই পুরো বই শেষ করে ফেলা যায় সেটাই নিয়ে, সেটা টার্গেট নিয়ে আমি হচ্ছে আপনাদেরকে আগাবো। তো এই কোর্সটা যদিও 6 মাসের, বাট আপনাকে 3 মাসের ভিতরে কি করতে হবে, এই পুরো বইটা কমপ্লিট করে ফেলতে হবে। আর পাশাপাশিও তো অন্য পড়া পড়বেনই অবশ্য। তাহলে আমরা আজকে শুরু করে দেই। জাস্ট আপনাদের সাথে প্রথম 10 মিনিট কথা বলে নিলাম। এখন হচ্ছে আমরা একদম এই বইয়ের শুরু থেকেই শুরু করব। তারপরে হচ্ছে এক্সট্রা যদি আমাকে কোনো স্লাইড থেকে কিছু দেখাইতে হয়, তাহলে আমি সেটা দেখাবো। যেমন আমাদের এই বৈশ্বিক সভ্যতা, এখান থেকে আমরা শুরু করতেছি মূলত। তাহলে আমরা যদি এই বইয়েরই, আচ্ছা আরেকটা কথা বলে নেই, এই বইটা কত সালের সেটা ডাজেন্ট ম্যাটার। এই বইটা হয়তো একটু পুরাতন থাকতে পারে, নো প্রবলেম। আসলে অ্যাকচুয়ালি ডাটা প্রায় সেমই, হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপডেট করা হচ্ছে। আপনার কাছে যে সালের বইটা রয়েছে ওইটা থাকলেই হবে, আপনার নতুন করে নিউ বইটা কিনতে হবে না। নিউ বইটার জন্য আমরা রিসেন্ট যে জিনিসগুলো পরিবর্তন হয় সেগুলো আমি দেখিয়ে দেবো আপনাকে। রিসেন্ট যে জিনিসগুলো পরিবর্তন হয় সেটা কিন্তু আমি গ্রুপে দিয়ে দিব। এর জন্য আপনাকে নতুন করে বই কিনতে হবে না। আপনি যদি 2021 সালের বই থাকে বা 2023 সালের বই থাকে, নো প্রবলেম। আপনার যদি 2025 সালের বইও থাকে, নো প্রবলেম। আপনার যেই বইটাই থাকবে আপনার একটা হইলেই হলো। আপনি এটা দিয়ে মূলত বেসিক পড়াটা কমপ্লিট করে ফেলুন। আমরা যে এই যে একটা কথা বলেছি বেসিক থেকে, অর্থাৎ এই যে এইখানে যদি আমরা আন্তর্জাতিক মার্কটাকে, আন্তর্জাতিককে যদি আমি টোটাল আন্তর্জাতিককে যদি 25 চিন্তা করি, এই 25-এর মধ্যে আপনার হচ্ছে আর বেসিক থেকেই 15-এর মতন আসবে, বেসিক থেকেই 15-এর মতন আসবে, যেগুলো কোনোদিনও পরিবর্তন হয় না। আর 10 মার্ক আসবে যেটা রিসেন্ট, কিন্তু এই বেসিকের আন্ডারেই, অর্থাৎ এই রিসেন্ট, যেমন নতুন নতুন যে আপডেটগুলো হবে সেগুলা। তো ওই 10 মার্ক আমরা পরবর্তীতে শিখে নেব। রিসেন্ট যে কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্স বা যে কোনো একটা পেপারস বা আমি শিট দিব, সেখান থেকে দেখে নেব যেগুলো আপডেট হচ্ছে তথ্যগুলা। আর বেসিকের জন্য আমাদের অনেক বেশি কষ্ট করতে হবে। আর আন্তর্জাতিকে কিন্তু হিউজ পড়াশোনা। আসলে আপনি সারা জীবন পরেও কিন্তু এই আন্তর্জাতিক শেষ করতে পারবেন না, কারণ পুরো পৃথিবী সম্পর্কে আপনাকে জানতে হবে। কিন্তু আমরা এখানে বেছে বেছে পড়বো যেগুলো আমাদের দরকার, যেগুলো পড়লে আমাদের চাকরি হয়ে যাবে, আমরা ঠিক সেগুলো নিয়েই পড়াশোনা করব। ওকে,
তাহলে আমরা শুরু করে দেই আজকে। আজকে থেকেই মূলত আমাদের এই কোর্সটা শুরু। আমরা মূলত বেসিক ভিউটাকেই টার্গেট করব। দেখুন এইখানে যদি আমরা বিসিএস এর সিলেবাসটাকে জাস্ট ফলো করি, বিসিএস সিলেবাস ফলো করলে যে কোনো চাকরির প্রিপারেশন যেহেতু কমপ্লিট হয়ে যাবে, আমরা এটাকে একটু দেখতে পারি। এটা হচ্ছে বিসিএস এর একটা সিলেবাস অনুযায়ী যে এখানে ভাগ করে দেওয়া হয়েছে কোন জায়গা থেকে কত মার্ক আসে, কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে আসে না। কমন কিন্তু এইভাবে পড়ে না। দেখা যাচ্ছে এই ভূ রাজনীতি থেকে হয়তো 1 মার্ক দিয়ে থাকে, এর বেশি দেয় না। কিন্তু আবার হচ্ছে আপনার এই যে সাম্প্রতিক এবং চলমান ঘটনা, এটা থেকে দেখবেন 7 এবং 8 মার্ক কিন্তু চলে আসে। তাহলে আপনাকে এই জিনিসটা বেশি গুরুত্ব দিতে হবে। এটা থেকে দেখবেন আপনার প্রাইমারিতেও প্রশ্ন আসে, অনেক সময় এনটিসিআরসি তেও প্রশ্ন আসে। তাহলে আপনাকে এই জায়গায় অবশ্যই বেশি পরিমাণে ফোকাস করতে হবে। তাহলে আমরা এইখানে দেখুন প্রথম দিকেই রিসেন্ট কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। এইখানে 43 থেকে 35তম বিসিএস এর প্রশ্ন দেওয়া রয়েছে। আপনি হয়তো যে বইটা কিনেছেন একদম নিউ রিসেন্ট, ওইটাতে হয়তো আরো বেশি একটু প্রশ্ন দেওয়া আছে, জাস্ট এইটুকুই পার্থক্য, কিন্তু ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই মূলত আসে। তাহলে এইখান থেকে আপনি প্রথম কাজ হচ্ছে কিছু প্রশ্ন দেখে নেওয়া। যেমন এই মায়া সভ্যতা কোথায় আবিষ্কৃত হয়? এটা মধ্য আমেরিকাতেই আবিষ্কৃত হয়। এই যে ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত? ট্রাফালগার স্কোয়ার, এটা আমরা ট্রাফালগার জানি মূলত লন্ডনেই অবস্থিত। এবং দেখুন এটা কিন্তু বেশ কয়েকবার এসেছে। তো এই প্রশ্নগুলাই বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরায় আসে। যেমন এখন রিসেন্ট যদি আপনি যে কোনো 14তম গ্রেডের পরীক্ষা দিতে চান, তখন দেখবেন এই প্রশ্নগুলা বারবার আসতেছে। তাহলে আপনাকে কিন্তু এটা জানতে হবে ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত। সেটা কোথায়? লন্ডনে। ট্রাফালগার স্কোয়ার লন্ডনে অবস্থিত। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প এই নামে পরিচিত এটা কে? মানে কে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত? এটা হচ্ছে নাইটিঙ্গেল। আমরা এটা জানি, এটা নাইটিঙ্গেল। তো এর নামটা একটু ক্লিয়ার করে শিখতে হবে, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। কারণ হচ্ছে আপনাকে কিন্তু ভাইভাতেও এই প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারে। দেখুন একটা চাকরির পরীক্ষার শুধু প্রিলি টিকলেই হবে না, আপনাকে রিটেনও টিকতে হবে, ভাইভাও টিকতে হবে। তো আপনি যখন প্রিলির প্রিপারেশন নিচ্ছেন, পাশাপাশি আপনাকে হচ্ছে রিটেন এবং ভাইবার জন্যও কিন্তু মানসিকভাবে প্রস্তুত হয়ে যেতে হবে যে আমাকে এই প্রশ্নটা কিন্তু ভাইভাতেও জিজ্ঞাসা করতে পারে যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল কি নামে পরিচিত ছিল? তার দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিল। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিল। এটা মূলত নার্সিং পেশায় জড়িত ছিল। এই নার্সিং পেশায় জড়িত হওয়ার পরে ক্রিমিয়ার যুদ্ধে যখন হচ্ছে সেনাদের মধ্যে বিভিন্ন হত্যাযজ্ঞ শুরু হয়, তখন মূলত ওই জায়গায় তাকে এই উপাধিটা দেওয়া হয়েছিল। আচ্ছা যাই হোক, আমরা দেখব এই যে 3টি ওয়ার্স বা ওয়ার এটা চুক্তি কখন শেষ হয় বা এটা কখন হয়। আমরা ভার্সাই চুক্তি দেখব, অবশ্যই ভার্সাই চুক্তি নিয়ে আমরা বিস্তারিত পড়াশোনা করব সামনে, নো প্রবলেম। আপনারা জাস্ট এই প্রশ্নগুলো দেখে নেবেন। এই যে দেখুন অনেক সময় জোট থেকে চলে আসে, অর্থাৎ মুসলিম দেশ সামরিক জোট নেটোর সদস্য। এটা দেখুন কোন দেশ সামরিক জোট নেটোর সদস্য, মানে এটা হচ্ছে আপনাকে এই অনেকগুলা দেশ সম্পর্কে যখন জানতে হবে নেটোতে কে কে যুক্ত হয়েছে বা লাস্টের দিকে কে যুক্ত হয়েছে, তখন ওইটা জানতে হবে। এটা হচ্ছে রিসেন্টের মধ্যে পড়ে যায়। তো এই ধরনের প্রশ্ন আমরা আপাতত স্কিপ করব, পরবর্তীতে আমরা দেখে নেব। ওকে, আমরা এই ধরনের প্রশ্ন পরবর্তীতে দেখে নেব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কোনো কিছু জানার আছে কিনা। আর হচ্ছে কোনো প্রবলেম হলে সেটাও কমেন্টে জানাবেন। কারণ হচ্ছে এই জিনিসগুলা কিন্তু আপনাকে বিস্তারিত শিখতে হবে, জানতে হবে। তো আমি এইগুলা নিয়ে বিস্তারিত আসলে পড়াশোনা করাবো আপনাদেরকে। যাই হোক, আমরা জাস্ট একটু প্রশ্নগুলো দেখতেছি। এই দেখুন এই ফকেটিং, ফকেটিং কোন দেশের আইনসভা? তাহলে আপনাকে আইনসভাগুলো জানতে হবে। বিশেষ করে হচ্ছে আপনাকে ইউরোপ কান্ট্রির আইনসভাগুলো বেশি জানতে হবে। এবং এই জিনিসগুলো আপনাকে অবশ্যই খুবই গুরুত্ব দিয়ে জানতে হবে। যেমন নর্ডিক অঞ্চল যেগুলা ইউরোপের, ওইগুলা হচ্ছে আপনাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। নর্ডিক অঞ্চলের দেশগুলোর মুদ্রা এবং হচ্ছে পার্লামেন্ট জেনে নিতে হবে আপনাকে। মূলত পার্লামেন্টের দিকে বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে ফকেটিং কোন দেশের আইনসভা? ফকেটিং হচ্ছে ডেনমার্কের আইনসভা। এটা কিন্তু আরো আসার সম্ভাবনা রয়েছে, আপনাকে এটা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। আচ্ছা, তাহলে আধুনিক রাষ্ট্রভাষা উদ্ভবের সময়কাল কোনটি? এগুলো আসলে একটু মনে রাখা খুবই কঠিন আমার মতে, কারণ সাল আমাদের মনে থাকে না, তবে 1600 থেকে 1800। আচ্ছা, মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স মানে এসডিআই ইনিশিয়েটিভ এর জনপ্রিয় নাম কি ছিল? দেখুন এই প্রশ্নগুলো আসলেই অনেকটা কঠিন টাইপের প্রশ্ন থাকে এবং এটা কিন্তু একটা রিসেন্টের একটা প্রশ্ন ছিল তখন 38তম বিসিএস এ।
তো এটা আপনাকে জানতে হবে, তারাকা যুদ্ধ। তাহলে অক্টোবর বিপ্লবের নেতৃত্ব কে দিয়েছিলেন, এগুলা কিন্তু একদম বেসিক প্রশ্ন, এগুলা কিন্তু আগেই ছিল। এবং অক্টোবর বিপ্লবটা কি আমরা সেটা অবশ্যই বিস্তারিত জানবো। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন লেলিন। লেলিন, তাহলে এটা বিআই লেলিন, আমরা জাস্ট লেলিন মনে রাখবো, একটু সংক্ষেপে মনে রাখবো। তাহলে লেলিন কিন্তু অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন, অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন। প্রাকৃতিক আইনের উদ্ভাবক কে? প্রাকৃতিক আইন, এই যে প্রাকৃতিক যদি আইন, আমরা এটাও পড়বো অবশ্য বিস্তারিত, গ্রিক, খ্রিস্টান এবং মধ্যযুগীয় ধর্ম। তাহলে আমাদের প্রশ্ন অ্যানালাইসিস মূলত হচ্ছে এখন যে আমরা আসলে কি ধরনের প্রশ্ন সামনে পড়ব, এটাই হচ্ছে মূলত এইখানে। আচ্ছা, ডোমিনো তথ্যটি কোন অঞ্চলের জন্য জনপ্রিয় ছিল বা প্রযোজ্য ছিল? আচ্ছা, ডোমিনো তত্ত্বটি মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য এটা খুবই বিখ্যাত ছিল, দক্ষিণ পূর্ব এশিয়া। তাহলে এই এই যে এখানে গ্লাসন্ত নীতি কোন দেশ চালু করেছিল? গ্লাসন্ত নীতি কোন দেশ চালু করেছিলেন? এটা হচ্ছে আমাদের এই যে সোভিয়েত ইউনিয়ন, যেটা সাবেক সোভিয়েত ইউনিয়ন বলতে হবে এখন, কারণ ওটা ভাগ হয়ে রাশিয়া সহ আরো মোটামুটি অনেকগুলো দেশে বিভক্ত হয়ে গিয়েছে। তাহলে আমাদের ওইটা মূলত ছিল। আচ্ছা, এছাড়া হচ্ছে তাহরির স্কয়ার, তাহরির স্কয়ার কোথায় অবস্থিত? এগুলো হচ্ছে একদম বেসিক প্রশ্ন, কায়রো। এগুলা হচ্ছে আপনাকে জানতে হবে। তাহরির স্কয়ার কোথায় অবস্থিত? কায়রো শহরে। অর্থাৎ আরব বসন্ত বলতে কি বোঝায়? আরব বসন্ত, আরব দেশে যখন গণতন্ত্র শুরু হয়েছিল, মানে বিভিন্ন জাগরণ শুরু হয়েছিল, গণজাগরণ শুরু হয়েছিল আরব দেশের, তাহলে ওইটাকেই হচ্ছে মূলত আরব বসন্ত বলা হচ্ছে। কবে ফরাসি বিপ্লব হয়েছিল? একদমই বেসিক প্রশ্ন, এগুলো আসে প্রায়ই আসে। ফরাসি বিপ্লব হয়েছিল 1799 সালে। এটা সুরস লুইয়ের একটা পরাজয় হয়েছিল। আমরা এগুলো পড়বো, বিস্তারিত পড়বো, একটু পরেই আপনারা দেখবেন, যদি আপনারা ক্লাসটা শেষ পর্যন্ত করেন আর কি। তাহলে কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন? কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন? এটাও একদম বেসিক প্রশ্ন। এই কার্ল মার্কস হচ্ছে মৃত্যুবরণ করেন হচ্ছে যুক্তরাজ্যে। আচ্ছা, অনেকেরই যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে একটা কনফিউজ থাকতে পারে, সেগুলো হচ্ছে আমরা ক্লিয়ার করব, আস্তে আস্তে ক্লিয়ার করব। আন্তর্জাতিকটাকে অনেক কঠিন করে চিন্তা ভাবনা করবেন না, কারণ আপনি যতই কঠিন করে চিন্তা ভাবনা করতে যাবেন ততই হচ্ছে আপনার কাছে এটা কঠিন হয়ে দাঁড়াবে। আপনাকে মনে রাখতে হবে এটা সহজভাবে চিন্তা ভাবনা করতে হবে। এটার যে নামগুলো আছে আপনাকে অনেক প্রেসার দিয়ে মুখস্থ করার দরকার নেই, আপনি প্রতিদিন একটু একটু করে পড়তে থাকবেন, তাহলে দেখবেন আপনার ধীরে ধীরে এটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, মধ্যপ্রাচ্যে কখন আহ তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল? মধ্যপ্রাচ্যে প্রথম তেল অস্ত্র কখন ব্যবহার করা হয়েছিল? 1973 সালে। 1973 সালে প্রথম তেল অস্ত্র ব্যবহার করেছিল। আচ্ছা, বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার কোথায় অবস্থিত? বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার কোথায় অবস্থিত? আহ ইউকোহা ইউকোহামাই, এটা হচ্ছে আসলে একটা শহরের নাম, আসলে জাপানের। আমি এটা জানতাম। বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার হচ্ছে জাপানে অবস্থিত। অনেক সময় এটা জাপান থাকবে, কিন্তু এইখানে একদম শহরের নামটা ইন্ডিকেট করে দিয়েছে। এই যে দেখুন নিচে ব্যাখ্যা রয়েছে, এটা জাপানের ইউকুহামা ইউকুহামা শহরে অবস্থিত, এবং এটা 1993 সালে নির্মিত হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। জাপান হচ্ছে আমাদের দেশে আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে জাপানের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক অনেক ভালো। তো এই যে এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে, কোন দেশের সাথে আমাদের ভালো সম্পর্ক চলতেছে ওই দেশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। আচ্ছা, এই যে আমরা সভ্যতা, আজকে প্রথমেই আমরা সভ্যতা দিয়ে শুরু করব পড়াশোনা। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? এটা কিন্তু একদম টপ লেভেলের একটা প্রশ্ন, প্রায় সময়ই আসে। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়ায় গড়ে উঠেছিল, মেসোপটেমিয়ায়। আচ্ছা, মাইকেল অ্যাঞ্জেলা কোন দেশের শিল্পী ছিলেন? মাইকেল অ্যাঞ্জেলা একজন চিত্রশিল্পী ছিলেন, এবং তিনি মূলত ইতালির। আর আপনি দেখবেন রেনেসার যে শিল্পীগুলা, এগুলা ম্যাক্সিমামই ইতালির, যেমন হচ্ছে অগ্রদূত, অগ্রপুত্র অর্থাৎ লিওনার্দো দা ভিঞ্চি, এই সবগুলো আমরা দেখবো কি মূলত ইতালি থেকে। ইতালি হচ্ছে আসলে চিত্র অঙ্কনের জন্য খুবই একটা ব্যাপার স্যাপার ছিল। আইফেল টাওয়ারটা হচ্ছে আমরা দেখবো, এটা নিয়েও আমরা পড়বো। এটা প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ার। আপনারা হয়তো অনেকেই জানেন আইফেল টাওয়ার কোথায় অবস্থিত, প্যারিসে অবস্থিত। যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজীবন, এই উক্তিটি কার? যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন, এই উক্তিটি কার? আপনি বলতে পারবেন এই উক্তিটি কার? যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন আসলে যে যুদ্ধ করতে খুবই পছন্দ করত, হিটলার। তো অ্যাডলফ হিটলার মূলত
যুদ্ধ করতে খুবই পছন্দ করতো, তো তার উক্তি হচ্ছে এটা, যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন। আচ্ছা, কোন দেশ প্রথম আণবিক বোমা ফেলা হয়, কোন দেশে প্রথম? এটা আমরা সবাই জানি। দুইটা আণবিক বোমা ফেলা হয়, সেটা হচ্ছে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিয়। আচ্ছা, যাই হোক, আমরা এটা জানি। বিখ্যাত ট্রয় নগরী যে প্রেমের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল, সেটা কোথায়? সেটা কোথায় অবস্থিত? বিখ্যাত ট্রয় নগরীটা যে প্রেমের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল, আমরা এই ঘটনাগুলা ইংলিশ লিটারেচারে অবশ্যই অনেক ভালোভাবে পড়ি। সেটা তুরস্কের। আচ্ছা, মোনালিসা কে আঁকছে? এটা আমরা সবাই জানি, লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চির আরো বেশ কয়েকটা রয়েছে, যেমন দ্য লাস্ট সুপার, ভার্জিন এবং দ্য লেডি উইথ এরমাইন, এইরকম আরো বেশ কিছু রয়েছে। এই যে এইখানে দেখুন পাবেন, দ্য লাস্ট সুপার, লেডি উইথ এরমাইন, ভার্জিন অফ দ্য রক্স। এগুলাও হচ্ছে মূলত মোনালিসারই মানে লিওনার্দো ভিঞ্চিরই তৈরি চিত্রকর। আচ্ছা, স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় কে এবং কাকে? কে কাকে উপহার দেয়? এই জিনিসগুলো আপনাকে আমি বিস্তারিত পড়াবো সামনে, কোনো প্রবলেম নাই। এইগুলো আমরা জাস্ট প্রশ্ন অ্যানালাইসিস করলাম জাস্ট। এটা আহ ফ্রান্স উপহার দেয় যুক্তরাষ্ট্রকে। আচ্ছা, যাই হোক, আমরা এইখানে অনেকগুলা প্রশ্ন দেখলাম, তো আপনাদের কাজ হচ্ছে এই প্রশ্নগুলো আসলে পড়ে নেওয়া। হ্যাঁ, এইখানে যে প্রশ্নগুলা রয়েছে 40, 50, 60, যাই হোক, আপনার বইয়ে যতগুলা থাকবে সবগুলা হচ্ছে আপনি মুখস্থ করে নেবেন। এখন আসুন আমাদের আজকের মূলত মেইন পড়ায়। আমরা বৈশ্বিক সভ্যতা নিয়ে পড়তে চাচ্ছিলাম। বৈশ্বিক সভ্যতা, এই বৈশ্বিক সভ্যতায় আমরা বেশ কিছু সভ্যতা নিয়ে পড়াশোনা করব। এর মধ্যে আমরা প্রথমেই পড়ব যেটা মেসোপটেমীয় সভ্যতা। এটা অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়াশোনা করব, মেসোপটেমীয় সভ্যতা এবং মিশরীয় সভ্যতা মোটামুটি। কারণ দেখুন, মেসোপটেমীয় সভ্যতার মূল অবস্থানটা কোথায়? ইরাকে। অর্থাৎ আমরা বিশ্ব মানচিত্র যখন দেখব ইরাক আসলে কোথায় অবস্থিত, তখন আসলে আমরা বুঝতে পারবো। এই যেরকম আমরা যদি মানচিত্র দেখি, একদম মানচিত্রের কোন জায়গাটাতে ইরাক অবস্থিত, সেটা আমরা যখন মানচিত্র পড়ে ফেলবো, মুখস্থ করে ফেলবো, তখন কিন্তু আমাদের এই ব্যাপারগুলো একদমই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা মেসোপটেমীয় সভ্যতা সম্পর্কে বিস্তারিত জানবো। সেটা আমরা জানি কোথায় অবস্থান করতেছে, বর্তমান ইরাকে অবস্থান করতে। মিশরীয় সভ্যতা মিশরেই থাকবে, চৈনিক সভ্যতা চীনেই থাকবে। সিন্ধু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটা আমাদেরই একটা সভ্যতা। আমরা এইখানে আসলে ভারতীয় উপমহাদেশ বলা উচিত। ভারতীয় উপমহাদেশ বললেই আমরা বুঝতে পারতেছি ভারত, পাকিস্তান, বাংলাদেশ ছিল, এবং গ্রিক, এটাও গ্রিসেই রয়েছে। রোম যেহেতু ইতালির একটা শহর, তাহলে এটা ইতালিতেই থাকবে। পারস্য, এই যে পারস্য হচ্ছে ইরানে। তাহলে দেখুন, মেসোপটেমীয় ইরাকে, আর পারস্য হচ্ছে ইরানে। আর ইনকা সভ্যতা কোথায়? পেরু। আর এজটেক এবং মায়া সভ্যতা এগুলো হচ্ছে আমেরিকা বা হচ্ছে মেক্সিকো, গুয়েতামালা, তো এইগুলাতে রয়েছে। আমরা এই জিনিসগুলাই হচ্ছে আমরা বিস্তারিত দেখব। তাহলে এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। আমরা যদি মেসোপটেমীয় সভ্যতা চিন্তা করি, মেসোপটেমীয় সভ্যতা একটা গ্রিক শব্দ। এই যে মেসোপটেমিয়া একটা গ্রিক শব্দ, এটা দুই নদীর মধ্যবর্তী স্থানে গড়ে উঠেছিল, দুই নদীর মধ্যবর্তী স্থান। এবং এই দুইটা নদীর নাম আপনাকে জানতে হবে, একটার নাম হচ্ছে ট্রাইগ্রিস আর একটার নাম হচ্ছে ইউফ্রেটিস। আমরা এটা বেসিক ভিউ যদি দেখি, সেম জিনিসটাই রয়েছে। এই যে একদমই মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে দুই নদীর মধ্যবর্তী স্থান। এই দুই নদীর নাম কি? ট্রাইগ্রিস এবং ইউফ্রেটিস। এটাকে আরেকটু সহজ করে বলা যায়, ট্রাইগ্রিসটা হচ্ছে দজলা এবং ইউফ্রেটিসটা হচ্ছে ফুরাত। তাহলে ট্রাইগ্রিস হচ্ছে দজলা আর ইউফ্রেটিস হচ্ছে ফুরাত। তাহলে আপনাকে মেসোপটেমীয় সভ্যতা যখন বলা হবে, মেসোপটেমীয় সভ্যতা দুই নদীর তীরে অবস্থিত, মানে এইদিকে একটা নদী রয়েছে, আবার এইদিকে একটা নদী রয়েছে, মাঝখানে যে অঞ্চলটা থাকবে, এই মাঝখানের অঞ্চলটাই হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। তো মেসোপটেমীয় সভ্যতা হলে এটার নাম হচ্ছে কি? দজলা। আমরা এটাকে বললাম কি? দজলাই হচ্ছে মূলত ট্রাইগ্রিস। তাহলে এটা হচ্ছে দজলা, আর এটা হচ্ছে ফুরাত হচ্ছে ইউফ্রেটিস। তো এই নামগুলো একটু কঠিন, আপনাকে একটু সময় নিয়ে পড়তে হবে। কিছু করার নাই, কারণ নামগুলা প্রথম দিকে পড়লে আপনার মনে থাকবে না, এটাই সিম্পল। কিন্তু আপনি ধীরে ধীরে এটা মনে হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে।
তাহলে আমরা যদি বলি মেসোপটেমিয়া থেকে মূলত কি শিখবো, আমরা জানি মেসোপটেমিয়াটা বর্তমান ইরাকে অবস্থান করতেছে। তো ইরাকের শুধু ইরাকেই না, ইরাকের আশেপাশেও রয়েছে। ইরাকের আশেপাশের অঞ্চলগুলা কি, ইরান, সিরিয়া, তুরস্ক, কুয়েত, তাহলে আশেপাশের রাজ্যগুলোও কিন্তু রয়েছে, মূলত ইরাকে অবস্থান করতেছে। আচ্ছা, তাহলে এটার যে মেইন পার্টটা সেটা হচ্ছে দজলা জানতে হবে এবং ফুরাত জানতে হবে। দজলা এবং ফুরাত এই দুই নদীর তীরে, দজলার নাম হচ্ছে ট্রাইগ্রিস এবং ফুরাদের নাম হচ্ছে কি ইউফ্রেটিস, এই দুই নদীর তীরেই কি রয়েছে, মূলত এই মেসোপটেমিয়া রয়েছে। এই মেসোপটেমিয়া সভ্যতাটাই ডে বাই ডে আস্তে আস্তে বিভক্ত হয়ে গিয়েছে। এখন একটা প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে, সভ্যতা কি? আচ্ছা, সভ্যতাটা কি সেটা আপনাকে আমি বলি। আগে যখন মানুষ বসবাস করত তখন কিন্তু দলবদ্ধভাবে একটা জায়গাতে বসবাস করত, কারণ পৃথিবীতে তো তখন এত মানুষ ছিল না, গুহায় বসবাস করত, চতুর্দিক থেকে বিভিন্ন কিছুর আক্রমণ থাকতো, সেটা হচ্ছে প্রাকৃতিক এবং হচ্ছে পশু পশুদের দ্বারা তৈরি, যেমন অনেক সময় বাঘ মানুষকে খেয়ে ফেলতো, হাতি মানুষদেরকে আক্রমণ করতো, বন্য হাতি। তো মানুষ এই জন্য দলবদ্ধভাবে বসবাস করা শুরু করলো। আর প্রাকৃতিক কি, যেমন কলেরা আসতো, বিভিন্ন ধরনের রোগ আসতো, এতে করে পুরো একটা সভ্যতাই শেষ হয়ে যেত। তো মানুষ একসাথে যখন বসবাস করত, একসাথে বসবাস করলে তখন তাদের একটা সমাজ তৈরি হয়ে যেত। এই যে যে একসাথে বসবাস করলে তাদের মাঝখানেই বিয়ে হতো, তাদের মাঝখানেই সবকিছু হতো, তাদেরই বংশ তৈরি হতো, তারা দেখতেও অনেকটা একই রকম হয়ে যেত, যেমন নিগ্রোরা নিগ্রোদের মতন, চীনারা চীনাদের মতন। তো এই যে রকম অনেকটা একই রকম দেখতে তৈরি হওয়া, অর্থাৎ একই জায়গায় থাকা, একই রকম কালচার, একই সময় ঘুম থেকে ওঠা, একই সময় ঘুমাইতে যাওয়া, একই সময়ে মানে খাওয়া, ধরেন আপনার খাওয়া দাওয়ার ব্যাপারটাই বলি, আপনি যদি প্রতিদিন দুপুর 2টায় খান, দেখবেন আপনার প্রতিদিন কিন্তু ক্ষুধা লাগবে দুপুর 2টাতেই। আপনি প্রতিদিন দুপুর 2টায় খেলে দুপুর 2টাতেই ক্ষুধা লাগবে। আপনি যদি প্রতিদিন বিকাল 4টায় খান, তাহলে দেখবেন আপনার ওই টাইমেই ক্ষুধা লাগবে, আপনার সেম টাইমেই ক্ষুধা লাগবে। তো ঠিক এরকম যখন মানুষ একসাথে বসবাস করত তখন তাদের কালচারাল একই রকম হয়ে যেত। তো এই যে একসাথে যারা বসবাস করত তাদেরকেই বলা হতো একটা সভ্যতা। আর তারা তো সব সময় চাইতো একটু সমতল জায়গায় বসবাস করার জন্য, আর একটু মানে প্রাকৃতিক ভাবে যেন প্রোটেক্ট হতে পারে এমন জায়গায় বসবাস করার জন্য, ঝড় বাতাস যেন এদেরকে আহ কাবু করে না ফেলতে পারে এমন একটা জায়গায় বসবাস করার জন্য। আর এইটাই হচ্ছে মূলত সভ্যতা। তো এই মেসোপটেমীয় সভ্যতার আন্ডারেই মূলত আরো 4টা সভ্যতা গড়ে ওঠে। এই মেসোপটেমিয়ার অন্তর্ভুক্ত বলা যেতে পারে আপনাকে, একদম মেসোপটেমিয়ার যদি আমরা ভাগ করে ফেলি তাহলে ভাগ করলে টোটাল 4টা সভ্যতা পাবো। এই 4টা সভ্যতা কি? সুমেরীয়, সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, ক্যালিডীয় সভ্যতা। তাহলে আমাদের 4টা সভ্যতা পাবো, একটা হচ্ছে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, আর হচ্ছে কি ক্যালিডীয় সভ্যতা। আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে আমার কথা? যদি প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। দেখুন, আপনি যেহেতু এই কোর্সে ভর্তি হয়েছেন তাহলে আপনাকে অবশ্যই পড়াশোনাই করতে হবে, কারণ আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন এই কোর্সে। আর টাকা দিয়ে ভর্তি হয়ে আপনি যদি পড়াশোনা না করেন তাহলে ওই ক্ষেত্রে আসলেই এটা পুরোই লস একটা প্রজেক্ট আপনার জন্য। তো যেভাবেই হোক না কেন আপনার বোরিং লাগলেও কিন্তু আপনাকে পড়তে হবে, এটা হচ্ছে ফার্স্ট অফ অল কথা। আপনার যতই বোরিং লাগুক না কেন আপনাকে কিন্তু পড়াটা কন্টিনিউয়াস চালাইয়া যেতে হবে। কারণ আপনি যদি এইখান থেকে চলে যান যে আপনি এখন আর দেখতে ইচ্ছা করতেছে না, আপনি পড়ে দেখে নেবেন, আসলে পড়ে দেখা হয় না, বুঝছেন? পড়ে দেখা হয় না। আমি অনেক ক্লাস নিয়েছি, আমি জানি যে যারা বলে আমি পড়ে দেখে নেব তাদের কিন্তু আসলেই পড়ে দেখা হয় না। তো আপনি যদি এখন ক্লাসটা করে থাকেন এখনই আপনি দেখে ফেলুন, আপনি যদি এরপরে কোনো ক্লাস মিস করে থাকেন তাহলে সেটাও আজকেই করে ফেলুন। কারণ হচ্ছে আপনাকে আপনাকে হচ্ছে মূলত যখন যে পড়াটা আমি পড়াবো সেটাই পড়ে ফেলা, মানে মেইন কাজ হচ্ছে এটা। আপনার কিন্তু এটা একটা সর্বোচ্চ সুযোগ আমার সাথে একদম বই দাগিয়ে দাগিয়ে একদম পুরো বইটা কমপ্লিট করে ফেলা, এর চাইতে বড় সুযোগ কিন্তু আপনি আর পাবেন না। আপনি যে কোচিংয়েই ভর্তি হন না কেন, আপনি যেখানেই ক্লাস করুন না কেন, এত সুন্দর করে গুছিয়ে আপনাকে বই দাগিয়ে দাগিয়ে
পড়াবে বলে আমার মনে হয় না কেউ, কারণ আমি নিজেও অনেক কোচিং সেন্টারে যখন ক্লাস নেই আসলে এইভাবে পড়াই না। আমার প্রাইভেট ব্যাচে আমি যেভাবে পড়াই, আমার কোচিং এর ক্লাসগুলোতে এইভাবে পড়াই না। ক্লাসগুলোতে আমি বিভিন্ন ধরনের টেকনিক দেখাই যে এইভাবে মনে রাখা যায়, এইভাবে মনে রাখা যায়। কিন্তু সত্যি কথা, একটা বিলিভ করেন, আপনাকে যদি আমি ছন্দ শিখাই, আপনার তাৎক্ষণিক মনে হবে যে এই ছন্দ দিয়ে তো আমি এখনই পারতেছি, এখনই তো হচ্ছে। কিন্তু আপনি এটা 1 মাস পরে আপনার ছন্দটাই মনে থাকবে, ছন্দ দিয়ে কি হয় সেটা আর মনে থাকবে না। পরীক্ষার হলে তো পারবেনই না, এটা ইম্পসিবল। কারণ আপনাকে একটা এমসিকিউ দাগানোর জন্য সময়ই পাবেন 30 সেকেন্ড। ওই ক্ষেত্রে আপনি কিভাবে আবার ওই ছন্দ থেকে বের করে নিয়ে এসে আপনি এমসিকিউ দাগাবেন, ভাইবা প্রশ্নের আনসার দিবেন, লিখিত লিখবেন? এটা পসিবল না, এটা কোনোভাবেই পসিবল না। আমি মনে করি আপনি যদি ডিরেক্ট মুখস্থ করতে পারেন, এটা হচ্ছে বেস্ট। আপনি ডিরেক্ট মুখস্থ করে যদি 10টার ভিতরে 10টা প্রশ্নের মাঝে 3টা প্রশ্ন মনে রাখতে পারেন, আপনি সাকসেস হবেন। কিন্তু আপনি যদি ছন্দ দিয়ে এখন মনে রাখেন, এখন 10টা থেকে 10টাও মনে রাখেন, পরবর্তীতে আপনি একটাও পারবেন না। তাহলে এই জন্য আমি ছন্দ দিয়ে আসলে অনেক মজা করে হয়তো আপনাকে পড়াতে পারবো না, কিন্তু আমি গুরুত্ব দিয়ে দাগিয়ে দাগিয়ে একদম গুছিয়ে গুছিয়ে পুরো প্রিপারেশনটা আপনাকে নিয়ে দিতে পারবো। তাই আপনারা, আমি যখনই ক্লাস নেই না কেন, আপনারা হচ্ছে ক্লাসটা তখনই করে ফেলবেন, পরে করবেন রেখে দেবেন, এটা কখনোই করবেন না। দেখুন, আমি বেসিক ভিউ বইটা একদম দাগিয়ে দাগিয়ে পড়াচ্ছি। বাজারের যদি কোনো বড় কোনো বই চিন্তা করেন যে হিউজ তথ্য দিয়ে ভরা, এর মধ্যে কিন্তু একটা বেসিক ভিউ, আপনি যে কোনো বই পড়েন না কেন, আপনার যে বইটাই ভালো লাগে পড়তে পারেন, কোনো প্রবলেম নাই। বাট আমার রিকোয়েস্ট থাকবে, আপনি যে কোনো একটা বই এ টু জেড শেষ করুন, এ টু জেড শেষ করুন। আপনার কাছে যদি এই বেসিক বইয়ের হার্ড কপি না থাকে, আপনি মোবাইল থেকে দেখে দেখে খাতায় নোট করে করে পড়ুন। আপনার কাছে তো আমি পিডিএফটা দিয়েই দিয়েছি, এই গ্রুপেই দিয়ে দিয়েছি। তাহলে আমার কথা হচ্ছে, আপনি যে কোনো মূল্যেই হোক আপনি আমার এই পুরো কোর্সটা করে ফেলুন। করে ফেললে আপনার কি হবে, নিজে একবার পড়াশোনা হয়ে যাবে, পরবর্তীতে আপনি নিজে নিজেই পড়তে পারবেন, কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। দেখুন, এই যে মেসোপটেমিয়াতেই আমি কি সবকিছু পড়াই ফেলছি? সবকিছু কিন্তু পড়ায় নাই। হ্যাঁ, অনেক কিছু কিন্তু আমি স্কিপ করে ফেলেছি, এবং এই বইও সবকিছু দেওয়া নাই, অনেক কিছুই হয়তো আমি স্কিপ করে ফেলতেছি। তো ওই জিনিসগুলা কিন্তু আসলে দরকার নাই। আপনি দেখবেন প্রশ্ন অ্যানালাইসিস করলেই বুঝতে পারবেন যে ওই জিনিসগুলো আসে না। যেমন এইখানে আমি বলছি যে 5,000 অব্দে বা তার আগে, এটা কিন্তু আমি বলি নাই। কিন্তু আমি যে প্রাচীনতম সভ্যতা, এটা হয়তো একটু পরেই বলতাম। তাহলে এইটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ, এটা একটু পরেই বলতাম, কারণ এটা একটা প্রশ্ন আমরা অ্যানালাইসিস করে এসেছি। তাহলে ঠিক এইভাবে আমরা বেসিক ভিউটা শেষ করব। আপনারা ধৈর্য সহকারে পুরো কোর্সটা কমপ্লিট করবেন। মাত্র আন্তর্জাতিকের 20 থেকে 25টা ক্লাসই তো নিব। এই 20 থেকে 25টা ক্লাস যদি আপনি করে ফেলতে পারেন, তাহলে আন্তর্জাতিক শেষ হয়ে যাবে। বাংলাদেশ বিষয়াবলিতেও ঠিক এরকম 20 থেকে 25টা ক্লাস নেব। এই ক্লাসগুলো যদি করে ফেলতে পারেন, বাংলাদেশ বিষয়াবলি শেষ হয়ে যাবে। ভূগোলের পার্ট আন্তর্জাতিক পড়ার সাথে সাথে অনেক কিছুই কভার হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের থাকবে নৈতিকতা। নৈতিকতা জাস্ট 2 থেকে 3টা ক্লাস করলেই আপনার মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। তো আই থিঙ্ক আমি মনে করি আপনি লেগে থাকবেন আমার সাথে, একটু কষ্ট করে পড়াশোনা করুন। আমি শিওর দিতে পারি আপনি সামনে ইনশাল্লাহ অনেক ভালো করবেন। তাহলে দেখুন, আমরা এই মেসোপটেমীয় সভ্যতাকে মূলত 4টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কি, সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, ক্যালেডীয় সভ্যতা। এটা মুখস্থ করতে হবে, ঠাড়া মুখস্থ করতে হবে। সারাদিন ধরে আপনি মুখস্থ করুন, সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, ক্যালেডীয়। তো এখন আপনি খুঁজে খুঁজে বের করুন ক্যালিডিওতে কি কি তৈরি হয়েছে। এই যে ক্যালিডিওতে ক্যালেন্ডার টাইপের কিছু একটা তৈরি হয়েছে, এটা বলা যায়, তাই না? ক্যালিডিওতে ক্যালেন্ডার। আচ্ছা, ক্যালেন্ডারে আমরা কি দেখি? ক্যালেন্ডারে আমরা সপ্তাহের নামগুলা দেখি, তাই তো নাকি? আর তারিখগুলা দেখি, এরকম তো অনেক ক্ষেত্রে, তাই না? সপ্তাহের নাম, তারিখ, এরকম কিছু একটা দেখি ক্যালেন্ডারে। আচ্ছা, ক্যালেডীয় সভ্যতা মূলত এই যে সপ্তাহকে 7 দিনে ভাগ, এবং এই যে টাইম প্রতিদিন 12 জোড়া, অর্থাৎ একবার হচ্ছে 2টা আসবে, আবার রাতের 2টা আসবে, দুপুর 2টা রাতের 2টা, এরকম এরকম একটা জিনিস, এটাই দেন। আর যে পৃথিবীতে 12টা নক্ষত্র রয়েছে, এই নক্ষত্রের ধারণা দেন। তাহলে আপনাকে 3টা জিনিস শিখতে হবে ক্যালেডিও থেকে। ক্যালেডিও হচ্ছে 7 দিন, এবং হচ্ছে 12 জোড়া, অর্থাৎ টাইমগুলা ভাগ, এবং 7টা নক্ষত্রের। এবং তারা এই ক্যালেডীয় সভ্যতাতে তারা প্রধান দেবতা মনে করতো জুপিটারকে। জুপিটারকে এটা হচ্ছে অনেকটা এমনিতেই জানার জন্য জানা, আসলে এটা অনেক বেশি আসবে যে তা না। তবে এইখান থেকে গুরুত্বপূর্ণ এই 3টা, সপ্তাহকে 7 দিন,
12টা নক্ষত্রের সন্ধান এবং 12 জোড়া টাইমকে 12 জোড়া। আর এইখানে এই ক্যালোডীয় সভ্যতার প্রতিষ্ঠাতা কে ছিল এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। এই যে নেবুচাঁদ নেজার এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ রয়েছে। এটা একটু স্টার চিহ্ন দিয়ে রাখুন, এটা আসতে পারে সামনে। হ্যাঁ, নেবুচাঁদ নেজার, ক্যালোডীয় সভ্যতার প্রতিষ্ঠাতাকে নেবুচাঁদ নেজার। এটা ব্যাবিলনীয় সভ্যতা নামেও পরিচিত অনেক সময়। এই ক্যালোডীয়টা মূলত ব্যাবিলনিয়ার পরে এসেছিল। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যাসিরীয় সভ্যতাটা যদি দেখি, অ্যাসিরীয় এই যে বৃত্তকে 360 ডিগ্রি এবং অক্ষাংশ দ্রাঘিমাংশ, এই দুইটা জিনিস আমরা মনে রাখবো এখান থেকে। বৃত্তকে 360 এটাকে অ্যাসিরীয়, এবং দ্রাঘিমাংশ অক্ষাংশ এটা কোথায়? অ্যাসিরীয়তে। আর ক্যালোডীয়তে এই যে সপ্তাহে 7 দিন 12 ঘন্টা মানে এই যে ভাগ করা, আর 12টা নক্ষত্র। আর ব্যাবিলনীয় সভ্যতা এইখান থেকে আমরা জাস্ট একটা জিনিস পড়ব, সেটা হচ্ছে এই যে কুড অফ হাম্বারাই। এই যে এই জিনিসটা কুড অফ হাম্বারাই, তো এটাকে অনেকে বলে হাম্বুরির লিখিত আইন। এই কুড অফ হাম্বুরাই বা হাম্বারাই যেটাই বলেন না কেন, কারণ উচ্চারণের ক্ষেত্রে এগুলো একটু ভেরি করে। ইংলিশ যেরকম দেখতে আসলে উচ্চারণটা ঠিক এরকম হয় না, সেটা নিয়ে ডাজেন্ট ম্যাটার। আপনার এই এই জিনিসটা মনে রাখবেন। ব্যাবিলনীয় সভ্যতা, এইখানে একটা আইন ছিল, সেই আইনটার নাম হচ্ছে কুড অফ হাম্বুরাই। তাহলে এটা একটা লিখিত আইন ছিল, যেটা পৃথিবীর প্রথম লিখিত আইন। তাহলে বলা যদি হয় পৃথিবীর প্রথম লিখিত আইন কোনটি, সেটা হচ্ছে কুড অফ হাম্বুরাই। এটা কোন সভ্যতার অংশ ছিল? ব্যাবিলনীয় সভ্যতার অংশ ছিল। পৃথিবীর প্রথম লিখিত আইনের নাম কি? কুড অফ হাম্বুরাই। তাহলে এইটাই ছিল এখানে মেইন জিনিস। তাহলে আমাদের রইল সুমেরীয় সভ্যতা। এইখানে খুব গুরুত্বপূর্ণ যে জিনিস, চাকা তৈরি হলো, প্রথম চাকার আবিষ্কার, অর্থাৎ ওই যে গরুর গাড়ি ঘোড়ার গাড়ি এগুলা যে শুরু হইলো, এটা মূলত এই সুমেরীয় সভ্যতা থেকেই শুরু হয়েছে। এই সুমেরীয় সভ্যতা মূলত হচ্ছে চাকার আবিষ্কার হয়েছে। এবং এইখান থেকে একটা বড় জিনিস হচ্ছে লিপি। এইখানে লিপি তৈরি হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। সুমেরীয় সভ্যতার এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে চাকার আবিষ্কার, আর একটা হচ্ছে লিপির আবিষ্কার। লিপির নাম হচ্ছে কি? কিউনিফর্ম লিপি। কিউনিফর্ম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাকে জানতেই হবে। কিউনিফর্ম লিপি, এই কিউনিফর্ম লিপিটা লিখেছেন কে? অর্থাৎ এই কিউনিফর্ম লিপির একটা মহাকাব্য রয়েছে, এটা হচ্ছে গিলগামেশ। আপনি এটা পড়বেন। দেখুন এই জিনিসগুলো আমি আসলে স্লাইডে লিখে রেখেছিলাম, যেটা যদি আমরা এই ক্ষেত্রে দেখি, আমাদের সাইডে এইখানে স্লাইডে রয়েছে, অবশ্যই রয়েছে। আমি স্লাইডে এটা লিখেছিলাম। যাই হোক, আমি আর স্লাইড থেকে দেখাচ্ছি না, যেহেতু আমি ওই বই থেকেই দেখাচ্ছি, তাহলে ওইখান থেকেই আপনি দেখে নিতে পারবেন। দেখুন এইখানে হচ্ছে আপনাকে এই সুমেরীয় সভ্যতার আপনার লিপির নামটা কি? লিপির নামটা হচ্ছে কিউনিফর্ম। এই যে লিপিটা পৃথিবীর প্রথম লিপি, এই লিপিটা ইংরেজি বি আকৃতির মতন ছিল, এটা হচ্ছে কিউনিফর্ম লিপি। এই কিউনিফর্ম লিপিতে একটা মহাকাব্য লেখা হয়, সেটা হচ্ছে গিলগামেশ। তাহলে কিউনিফর্ম লিপিতে মহাকাব্য লেখা হয়, সেই মহাকাব্যের নাম হচ্ছে গিলগামেশ। এইটা লেখা হতো মূলত বাম থেকে ডান দিকে লেখা হতো, বাম থেকে ডান দিকে। এটা জানার জন্য জানা জাস্ট। এই সভ্যতায় মূলত কৃষি শুরু হয়ে গেল, কারণ যেহেতু চাকা আবিষ্কার হয়েছে, তাহলে কৃষি শুরু হয়ে গেল। এটা জাস্ট জানার জন্য জানা, সমস্যা নাই। আপনি এই জায়গা থেকে দুইটা ইনফরমেশন এখনই মুখস্থ করে ফেলুন, সেটা হচ্ছে কিউনিফর্ম গিলগামেশ। এবং এই জায়গায় সিলমোহর তৈরি হয়েছিল। আচ্ছা, এখন এইখানে একটা কনফিউজড একটা জায়গা রয়েছে। অনেক সময় আপনি একটা কনফিউজড দেখবেন যে ব্যাবিলনীয় সভ্যতায় কি প্রথম আইন তৈরি হলো, নাকি সুমেরীয় সভ্যতায় প্রথম আইন তৈরি হলো। এই জায়গায় একটা প্রশ্ন রয়েছে, এটার আনসার কিন্তু ব্যাবিলনীয় সভ্যতাই হবে। আবার এই জায়গায় দেখুন পৃথিবীর প্রথম আইন কুড অফ এই যে ইউর নামু, এই নামে রচিত। তাহলে এটা কি আসলে মূলত? এই জায়গাটা আপনি একটু খেয়াল করুন। দেখুন এটা কিন্তু প্রথম পূর্ণাঙ্গ আইন না, আমাদের প্রথম পূর্ণাঙ্গ লিখিত আইন। আমরা
পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ লিখিত আইন। কোনো আইন যদি না লেখা থাকে সেটাকে আসলে আইন বলা যেতে পারে? যদিও এটা আগে ছিল রীতি, অনেক ক্ষেত্রে সংবিধানও অনেক দেশের লিখিত নাই, তারপরে ওইটা আইন হয়, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনার এই দুইটা জিনিস খেয়াল রাখা লাগবে, পৃথিবীর প্রথম আইন আর পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ লিখিত আইন। আমাদের পরীক্ষায় কিন্তু আসবে প্রথম পূর্ণাঙ্গ লিখিত আইন, প্রথম পূর্ণাঙ্গ লিখিত আইন এটা আসবে। আপনার এই জায়গায় কনফিউজটা ক্লিয়ার করে ফেলতে হবে। পূর্ণাঙ্গ লিখিত আইন কোড অফ হামুরাই, এটা লিখিত, লেখা হয়েছিল এই আইনটা, লেখা হয়েছিল পূর্ণাঙ্গ লিখিত আইন কোড অফ হামুরাই। আর প্রথম আইন যদি বলা হয় সেটা কোড অফ ইউর নামো। তো এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, এটা আসবে না, হয় এটা আসবে না, এটা সুমেরীয় সভ্যতার প্রথম আইন, এটা আসবে না। কিন্তু ব্যাবিলনীয় সভ্যতায় প্রথম লিখিত আইন শুরু হয়। এই আইনের মূল কথা ছিল এন আই ফর এন আই, এন আই ফর এন আই, চোখের বদলে চোখ। এটা আসলে একটা যুদ্ধের নীতি ছিল, এন আই ফর এন আই, চোখের বদলে চোখ। আচ্ছা, এটা মূলত রাজাদের একটা আইন ছিল যে চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত, এরকম কিছু একটা। যাই হোক, আমরা এইখানে 4টা সভ্যতা পড়ে ফেললাম। আমাদের এই সভ্যতাগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন আসি মিশরীয় সভ্যতা। আপনি এখন বলতে পারবেন, ওই পেজটা তো অফ করে দিয়েছি, এখন যদি আপনাকে আমি বলি যে মিশর, আমি যদি বলি মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত, তাহলে আপনি বলতে পারবেন 2টা নদীর তীরে অবস্থিত। এখানে 2টা নদীর নাম কমেন্টে বলতে পারবেন। মেসোপটেমীয় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? আচ্ছা, এই ক্ষেত্রে আপনি বলতে পারবেন কিনা দেখুন, একটু মুখস্থ করার চেষ্টা করুন, যদিও নামগুলো একটু কঠিন, বাট হচ্ছে আপনি চেষ্টা করলে পারবেন। বলুন, মেসোপটেমীয় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত, বা কোন 2টা নদীর তীরে অবস্থিত? একটা হচ্ছে টাইগ্রিস আর একটা হচ্ছে ইউফ্রেটিস, এবং দজলা বা ফুরাত। এবং এটা বর্তমানে কোথায়? এটা ইরাকে। এবং এটার হচ্ছে এটার ক্ষেত্রে এটা হচ্ছে কোন, মানে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা ছিল মেসোপটেমিয়া। এবং মেসোপটেমিয়ার আন্ডারে কয়টা সভ্যতা ছিল? আরো 4টা সভ্যতা ছিল। একটা হচ্ছে সুমেরীয়, বেবিলনীয়, আর হচ্ছে অ্যাসিরীয়, এবং হচ্ছে ক্যালিডীয়। ক্যালিডীয়তে কি আবিষ্কার হয়েছে, বেবিলনীয়তে কি আবিষ্কার হয়েছে, সুমেরীয়তে কি আবিষ্কার হয়েছে, অ্যাসিরীয়তে কি আবিষ্কার হয়েছে সেটা জানতে হবে। তবে এখানে সুমেরীয়তে আমরা দেখেছি যে প্রথম চাকা আবিষ্কার হয়, এবং এখানে লিপি আবিষ্কার হয়। লিপি মানে যে লিখার যে পদ্ধতিগুলা, এগুলো হচ্ছে কিউনিফর্ম আবিষ্কার হয়, মানে কিউনিফর্ম দিয়ে একটা বিখ্যাত মহাকাব্য লেখা হয়, গিলগামেশ। এবং এইখানে প্রথম আইনটার নাম হচ্ছে কোড অফ ইউর নাম্য। কিন্তু প্রথম লিখিত আইন কিন্তু ব্যাবিলনীয় সভ্যতায়, এবং সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, কোড অফ হামুরাই। আশা করি এইটুকুতে আপনার আর কোনো ঝামেলা থাকার কথা না। ওকে, মিশরীয় সভ্যতা এখান থেকে তেমন কিছু পড়তে হবে না, জাস্ট মিশরে যেহেতু মিশরে নীল নদীর তীরে, এটাও আপনি জানেন, এটাও তো তেমন আর পড়তে হবে না। এইখান থেকে একটা জিনিস পড়ে রাখুন, মিশরের রাজাদের বলা হতো কি? ফারাও। তাহলে আমি যদি পরবর্তীতে কখনো প্রশ্ন করি মিশরের রাজাদের কি বলা হতো? ফারাও। মিশরের রাজাদের বলা হতো ফারাও। ফারাও রাজাদের মৃতদেহ সংরক্ষণ করার জন্যই মূলত পিরামিড তৈরি করা হতো। মিশরে কেন এত পিরামিড? পিরামিড হচ্ছে মিশরের রাজাদের বলা হতো ফারাও, এবং এই ফারাওদেরকে সংরক্ষণ করার জন্য, অর্থাৎ এদেরকে মমি দিয়ে সংরক্ষণ করে রাখার জন্যই পিরামিড তৈরি করা হতো, এর ভিতরে রেখে দেওয়া হতো ফারাওদেরকে। জাস্ট এইটুকুই, জাস্ট আপনার এইখান থেকে আর তেমন কিছু জানা লাগবে না। তাহলে মিশরের প্রথম নরপতি এবং পুরোহিত, এই যে নামটাও একটু দেখে রাখতে পারেন, এইগুলো দরকার নাই, আসলে তেমন দরকার নাই। তো মিশরীয় সভ্যতায় প্রথম জাহাজ শিল্পের কাজ শুরু করা হয়েছিল, এবং চিকিৎসা মানে পদ্ধতিগুলোও শুরু করা হয়েছিল। এবং এইখান থেকে আরেকটা জিনিস মনে রাখবেন, ক্যালোডীয় সভ্যতার পরেই যেহেতু মিশরীয় হয়েছে, ক্যালোডীয়তে কি হয়েছে? 7 দিনের নাম, এবং হচ্ছে মূলত ওই যে ইয়ের কথা, মানে ঘন্টার হিসাব করা হয়েছে। ঠিক মিশরীয় সভ্যতা 12 মাসে 1 বছর, এই জিনিসটা 12 মাসে 1 বছর 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর 30 দিনে 1 মাস, এই জিনিসটা তৈরি করা হয়েছে। ওকে, আমাদের এইখান থেকে আর কিছু পড়া লাগবে না। এখন আমরা সিন্ধু সভ্যতাতে চলে যাব। সিন্ধু নদীর তীরেই সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল, এটা আমরা নর্মালি জানি।
এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম নাই। সিন্ধু সভ্যতার অপর নাম কি? নগর সভ্যতা। ডাজেন্ট ইম্পর্টেন্ট, এইখানে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস নাই, এইখান থেকে আপনার কিছু পড়তে হবে না। আচ্ছা, ফিনিশীয় সভ্যতা। ফিনিশীয় সভ্যতাও এইখান থেকে আপনার তেমন কিছু পড়তে হবে না, তবে এইখানে একটা জিনিস মনে রাখতে পারেন, ফিনিশীয় সভ্যতায় বর্ণমালা মানে এই যে ব্যঞ্জন বর্ণ, যে 22টি ব্যঞ্জন বর্ণ, এই যে বড় হাতের অক্ষর, এই জিনিসগুলা মূলত তৈরি হয়েছিল। এইগুলা এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, তা আপনার এইখানে বেশি সময় দিতে হবে না। পারস্য সভ্যতা, এটা ইরানে অবস্থিত পারস্য সভ্যতা, এইটা আপনার তেমন পড়তে হবে না। এইখান থেকে দিনপঞ্জি আবিষ্কার করেন সম্রাট দারিউস। আপনি এইটা একটু মনে রাখবেন, দিনপঞ্জি আবিষ্কার করে সম্রাট দারিউস। দিনপঞ্জি আবিষ্কার করে সম্রাট দারিউস। আর এইখানে পারস্য সভ্যতার সাথে আমাদের একটা বড় মিল রয়েছে। আমরা কিন্তু ইরানের একটা আদিগোষ্ঠী, আমরা এই যে আর্য অনার্য তাদেরকে আমরা পাই। এই আর্যরা মূলত এসেছিল আমাদের এইখানে ইরান থেকে। ঠিক ইরানেই এই সভ্যতা গড়ে তোলে কারা? আর্যরা। তাহলে এই আর্যদের সাথে পারস্য সভ্যতা, তাহলে পারস্য সভ্যতার সাথে আমাদের আদি গোষ্ঠীর কিন্তু একটা জিনিস, মানে কাছাকাছি একটা মিল রয়েছে। তাহলে এই যে আলেকজান্ডার তো আমাদের এখানে এসেছিল সম্রাট হিসাবে, তো এই আলেকজান্ডারও মূলত কি সেইখানেরই একটা অংশ ছিল। আচ্ছা যাই হোক, এইগুলা নিয়ে তেমন বেশি একটা পড়া লাগবে না, এটা জাস্ট জানার জন্য জানা। আমাদের মেইন পড়াশোনা কিন্তু আগেই শেষ করে ফেলেছি বলা যেতে পারে। আচ্ছা, হিব্রু সভ্যতা। হিব্রু এইখানে এটা একটু মনে রাখবেন, প্যালেস্টাইন। প্যালেস্টাইন যেহেতু হিব্রুর সাথে একটা কানেকশন রয়েছে, তাহলে এই হিব্রু সভ্যতাটা একটু প্যালেস্টাইনের সাথে সম্পর্ক রয়েছে। বর্তমান ইসরায়েল যাদেরকে বলি, এই ইসরায়েলদের সভ্যতার নামই হচ্ছে কি? হিব্রু সভ্যতা। যেহেতু বর্তমান রিসেন্ট এটা একটা ঘটনা প্যালেস্টাইনের সাথে, তাহলে এইখানে আমরা হিব্রু সভ্যতা এই জন্য একটু মনে রাখবো। হ্যাঁ, হিব্রু কোন জাতির কোন জাতির মানে নাম না, হিব্রু কিন্তু কোন জাতির নাম না, এটা হচ্ছে যাযাবর বা নিচু বংশের লোক। এই যে ইহুদি মানে যাযাবর, নিচু বংশের লোক, অর্থাৎ এই ইহুদিরা ছিল মানে যাযাবর টাইপের কিছু একটা, এরকম আর কি। হ্যাঁ, চীনা সভ্যতা, এটা একটু দেখতে পারেন, এটা আসলে একটু গুরুত্বপূর্ণ হতে পারে চীনের হুয়াংহু নদীর কারণে। হুয়াংহু নদী, আমরা এই নদীটা আশা করি অনেকেই জানি, হুয়াংহু নদী। তাহলে এই ক্ষেত্রে আমরা চীনা সভ্যতা, চীনা সভ্যতায় গুড়ি তৈরি হয়, গুড়ির উৎপত্তি হয়, গুড়ি তৈরি হয় চীনা সভ্যতা। আর এই ক্ষেত্রে আমরা চীনা সভ্যতা দেখলাম, চীনা সভ্যতা চীনা রাজবংশের সবচেয়ে পুরাতন রাজবংশ। এইখানে আমরা এই জিনিসগুলাই জাস্ট জানলাম, আর তেমন কিছু না। আচ্ছা যাই হোক, গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা থেকে আমাদের তেমন কিছু পড়তে হবে না, তবে এইখানে আমরা জাস্ট একটা জিনিস জানতে পারি জানার জন্য, এখানে মানচিত্র অঙ্কন করেন কারা? গ্রিকরা মানচিত্র অঙ্কন করেন, জাস্ট এটা আপনি মনে রাখবেন। আর এইখানে সক্রেটিস, এরিস্টটল, প্লেটো এবং যত গ্রিক দার্শনিক রয়েছে সেটা সম্পর্কে একটু পরে আমরা দেখব, সমস্যা নাই, এইখান থেকে আমাদের আর পড়তে হবে না। এখন হচ্ছে রোমান সভ্যতা। রোমান রোমান রোমানের এক সবচেয়ে খ্যাতিমান সম্রাট ছিলেন জুলিয়াস সিজার। এটা নিয়ে আমরা জানি অনেক নাটক টাটক রয়েছে, তো আমরা দেখেওছি হয়তো অনেকেই এই নাটকগুলা। তাহলে এই জিনিসগুলো আমরা দেখব। ইতালির ট্রাইবার নদীর তীরে, এটা একটু মনে রাখবো, ইতালির ট্রাইবার নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল? রোমান সভ্যতা গড়ে উঠেছিল। ইতালির ট্রাইবার নদীর তীরে রোমান সভ্যতা গড়ে উঠেছিল। আপনারা এইটুকু পর্যন্ত ক্লিয়ার? এইটুকু পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন? এইটুকু পর্যন্ত আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, তাহলে রোমান সভ্যতা ইতালির টাইবার নদীর তীরে গড়ে উঠেছিল। আচ্ছা ওকে, তাহলে এইখান থেকে আপনার আবার পড়তে হবে এই লাস্টের তিনটা, গুরুত্ব দিয়ে পড়তে হবে, মায়া সভ্যতা, ইনকা সভ্যতা এবং হচ্ছে অ্যাজটেক সভ্যতা। দেখুন, এই মায়া সভ্যতা থেকে কিন্তু প্রায় সময়ই প্রশ্ন আসে। মায়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মধ্য আমেরিকায়। মায়া সভ্যতা মধ্য আমেরিকায় গড়ে উঠেছিল, এটা মেক্সিকো। মায়া সভ্যতায় মধ্য আমেরিকায় গড়ে উঠেছিল, এটা মেক্সিকোতে মায়া সভ্যতা মধ্য আমেরিকায় গড়ে উঠেছিল। ইনকা সভ্যতা পেরুর দক্ষিণাঞ্চলে, অর্থাৎ দক্ষিণ আমেরিকায় গড়ে উঠেছিল। পেরুর দক্ষিণাঞ্চল, অর্থাৎ ইনকা সভ্যতা পেরুর দক্ষিণাঞ্চল বা হচ্ছে দক্ষিণ আমেরিকায় এটা গড়ে উঠেছিল। এটা হচ্ছে সবচেয়ে আধুনিক একটা সভ্যতা, ইনকা সভ্যতা। দেখুন এইদিকে আছে পৃথিবীর সবচেয়ে আধুনিক সভ্যতা, ইনকা সভ্যতা। ইনকা অর্থ হচ্ছে যুদ্ধবাজ, ইনকা শব্দের অর্থ হচ্ছে যুদ্ধবাজ।
তাহলে পেরুর দক্ষিণাঞ্চলে, এবং এটাই হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে আধুনিক একটা সভ্যতা, এজটেক সভ্যতা। এটা হচ্ছে গুয়েতেমালা মেক্সিকো এই জায়গায়, এটা হচ্ছে কৃষি প্রধানের জন্য খুবই বিখ্যাত ছিল। আজকুম সভ্যতা তেমন দরকার নাই, এটা হচ্ছে নগর বাণিজ্য কেন্দ্র, এবং এটা আফ্রিকার ইথিওপিয়া, ইরিত্রিয়া, সুদান, এই অঞ্চলগুলা, ইয়েমেনের অঞ্চলগুলোতে। আচ্ছা, যাই হোক, আমরা এই পর্যন্ত সভ্যতা পড়ে ফেললাম। এখন হচ্ছে আমরা কে কার ছাত্র ছিল সেটা দেখব, অর্থাৎ গ্রিক দার্শনিকদের জিনিস দেখব। এইখানে আপনি একটা জিনিস মনে রাখবেন, স্পা স্পা কে কার ছাত্র ছিল, জাস্ট এটা মনে রাখলেই হবে। স্পা পানি খেয়েছেন আপনারা? স্পা দেখবেন বাজারে স্পা পানি রয়েছে। তো এই যে দেখুন, এসতে হচ্ছে সক্রেটিস, আর পিতে হচ্ছে কি প্লেটো, আর এতে এরিস্টটল, আর এই এতে হচ্ছে আলেকজান্ডার। এই যে এরিস্টটল আর আলেকজান্ডার, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, আলেকজান্ডার। তাহলে ছাত্রটা হচ্ছে এইভাবে গেছে, সক্রেটিসের ছাত্রকে প্লেটো, প্লেটোর ছাত্রকে এরিস্টটল, এরিস্টটলের ছাত্রকে আলেকজান্ডার, সক্রেটিসের ছাত্রকে প্লেটো, প্লেটোর ছাত্রকে এরিস্টটল, এরিস্টটলের ছাত্রকে আলেকজান্ডার। তাহলে সক্রেটিসের টিচারকে, গুরুকে, এই সক্রেটিসকে বলা হয় প্রকৃতির ছাত্র। তার আর কোনো শিক্ষক ছিল না, তার কোনো গুরু ছিল না। তাহলে সক্রেটিসের শিক্ষককে, গুরুকে, সক্রেটিসের শিক্ষক বা গুরু হচ্ছে প্রকৃতি। তাহলে এই সক্রেটিসকে বলা হয় প্রকৃতির ছাত্র। আর প্লেটো হচ্ছে সক্রেটিসের ছাত্র, এরিস্টটল হচ্ছে প্লেটোর ছাত্র, আর হচ্ছে আলেকজান্ডার হচ্ছে এরিস্টটলের ছাত্র। আচ্ছা, এই সক্রেটিসের দুইজন ছাত্র রয়েছে মূলত, একজন হচ্ছে জেনুফেনটা আসে না, তাই ওইটা আর আপনার মনে রাখা লাগবে না। আচ্ছা, তাহলে এই জায়গায় আপনাকে আরো কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। এই যে প্লেটোর মূল একটা গ্রন্থের নাম মনে রাখবেন। প্লেটোর মূল গ্রন্থের নাম হচ্ছে রিপাবলিক। প্লেটোর মূল গ্রন্থের নাম হচ্ছে কি? রিপাবলিক। প্লেটোর মূল গ্রন্থের নাম হচ্ছে কি? রিপাবলিক। এটা হচ্ছে একটা আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে সে ঘটনা লেখেন। তাহলে প্লেটোর জন্য আমরা মনে রাখবো রিপাবলিক। আর হচ্ছে এরিস্টটলের জন্য আমরা মনে রাখবো, এরিস্টটলের দুইজন ছাত্র ছিল, একটা থিওফ্রাস্টাস এবং আলেকজান্ডার। তবে এখানে আমরা আলেকজান্ডারটা মনে রাখবো। এরিস্টটলের গ্রন্থ হচ্ছে পলিটিক্স, আর প্লেটোরটা হচ্ছে রিপাবলিক। এই জায়গায় কিন্তু একটা ঝামেলা লাগতে পারে অনেকেরই। এই যে দেখুন, এরিস্টটলেরটা হচ্ছে পলিটিক্স। তো এই পিপি কিন্তু সেম হবে না, এরিস্টটলের গ্রন্থের নাম হচ্ছে কি? পলিটিক্স। এরিস্টটলের গ্রন্থের নাম পলিটিক্স, আর হচ্ছে প্লেটোর গ্রন্থের নাম কি? প্লেটোর গ্রন্থের নাম হচ্ছে রিপাবলিক। প্লেটোর গ্রন্থের নাম রিপাবলিক, আর এরিস্টটলের গ্রন্থের নাম হচ্ছে কি? পলিটিক্স। জাস্ট এই দুইটা জিনিস আমরা এখান থেকে মনে রাখবো। ওকে, তাহলে এটা হচ্ছে মূলত আমাদের এইখানে পড়াশোনাটা শেষ। এখন হচ্ছে আপনাকে এইখানে কিছু জিনিস মনে রাখতে হবে। ইনকা সভ্যতার ব্যক্তিকাল আমরা এটা পড়ি নাই, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। ইনকা সভ্যতার ব্যক্তিকাল কত? 1438 থেকে 1533। 1438 থেকে 1533, 1438 থেকে 1533, প্রায় 95 বছর বলা যেতে পারে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটা? পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা। ইরাকের প্রাচীন নাম কি? ইরাকের প্রাচীন নাম হচ্ছে মেসোপটেমিয়া, কারণ এটাই হচ্ছে কি সেই মেসোপটেমীয় সভ্যতা। আচ্ছা, কারা সপ্তাহে 7 দিনে ভাগ করেন? এই যে ক্যালেডিও, আমি এটা পড়াইছি। কারা সপ্তাহকে 7 দিনে ভাগ করেন? ক্যালেডিও, এই যে ক্যালেন্ডার, সপ্তাহকে 7 দিনে ভাগ করা। আচ্ছা, তাহলে এটা আমরা দেখেছি। এলাম, দেখলাম, জয় করলাম, এটা জুলিয়াস সিজারের কথা। এলাম, দেখলাম, জয় করলাম, এটা কার কথা? জুলিয়াস সিজারের কথা। এটা মনে রাখতে হবে। এলাম, দেখলাম, জয় করলাম, এটা হচ্ছে জুলিয়াস সিজারের কথা। মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? এই যে নীলনদ। মিশরীয় সভ্যতা নীলনদ। বিশ্বের সবচেয়ে পিরামিড কোথায় রয়েছে? ওই যে ফারাও রাজা যেখানে ছিল তাদেরই, ফারাও অর্থাৎ মিশরে। সুদান, এইখানে দেখুন বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড, সবচেয়ে বড় পিরামিড মিশর, আর হচ্ছে সবচেয়ে বেশি পিরামিড হচ্ছে সুদান হচ্ছে সবচেয়ে বেশি পিরামিড। এটা মনে রাখবেন, এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা সবাই এটাকে ভুল করে মিশর দাগায় ফেলবো। সবচেয়ে বেশি পিরামিড বলবো মিশর, কিন্তু অ্যাকচুয়ালি মিশরের না, এটা হচ্ছে কি সুদানে। আচ্ছা, হরপ্পা বা মহেঞ্জোদারোতে
প্রাপ্ত সভ্যতা ইতিহাসের কোন সভ্যতা? এটা আমি পড়াই নাই, কিন্তু এটা আপনারা একটু মুখস্থ করে নিন। এটা হচ্ছে সিন্ধু সভ্যতা। হরপ্পা এবং মহেজান মহেঞ্জাদারোতে হরপ্পা এবং মহেঞ্জোদারোতে কোন সভ্যতা হয়েছিল? গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা। এই যে বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে কারা? অ্যাসিরীয়রা। এটা আমি পড়াইছি। অ্যাসিরীয়রা। পৃথিবীর মানচিত্র পাওয়া যায় কোথায়? পৃথিবীর মানচিত্র পাওয়া যায়, প্রথম মানচিত্র যেটা, অর্থাৎ প্রাচীনতম মানচিত্র যেটা পাওয়া যায় ব্যাবিলনের উত্তরে গাথুর শহরে এটা পাওয়া যায়। কারা বর্ণমালা আবিষ্কার করেন? এই যে ফিনিশীয়রা বর্ণমালা আবিষ্কার করেন। পারস্যের বর্তমান নাম কি? ইরান। প্যালেস্টাইন কোন সভ্যতা গড়ে উঠেছিল? প্যালেস্টাইন, এই যে আমরা জানি হিব্রু সভ্যতা। বর্তমান ইসরায়েলের অধিবাসীরা কাদের বংশধর? ইসরায়েলের, এই যে হিব্রুদের, ইসরায়েল, অর্থাৎ এরা খুবই নিম্নমানের জাতি ছিল আগে থেকেই। আচ্ছা, চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত? এটা একটা আউট অফ প্রশ্ন, অন্য জায়গা থেকে এখানে চলে এসেছে। তারপর আমরা এখানে একটু দেখে রাখি, এই যে মূলত এত কিলোমিটার, কিন্তু এখানে তো তথ্যগুলো একটু এলোমেলো দেওয়া রয়েছে আশা করি। আচ্ছা, যাই হোক, এটা আপনার এখন পড়ার দরকার নেই। এরপরে এখানে ভার্সিটিতেও, বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষাতেও অনেক ধরনের প্রশ্ন আসে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। বিভিন্ন ভার্সিটির যে প্রশ্নগুলো আসে, কারণ এগুলো একটু গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখে নিলেন, সমস্যা নাই তো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের পড়াশোনা মূলত রেনেসা থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত আমাদের পড়াশোনাটা। রেনেসা থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত এখন আমাদের পড়াশোনা শুরু হবে। তাহলে রেনেসা থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত, আর আজকে আমরা শুরু করতে চাচ্ছি না, কারণ আমরা নেক্সট ক্লাসে রেনেসা থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত আমরা পড়াশোনা কমপ্লিট করব। তাহলে আজকে আপনাদেরকে একটু কমই পড়াইলাম, আমরা নেক্সট ক্লাস থেকে আরো বেশি পড়াশোনা করব, কারণ আজকের ক্লাসে আমরা প্রথম দিকে একটু কথা বলে ফেলেছিলাম। নেক্সট ক্লাস থেকে হয়তো আর এই কথাগুলো বেশি একটা বলবো না, আমরা কন্টিনিউয়াসলি পড়াশোনায় চলে যাব। তাহলে আপনাদের প্রথম কাজ হচ্ছে এই বইটা সংরক্ষণ করে আপনারা রেগুলার বেসিসে পড়ে ফেলা, যতটুকু আমি পড়াচ্ছি ঠিক ততটুকু কি করা, পড়ে ফেলা। ওকে, তাহলে আমাদের নেক্সট ক্লাস হবে রেনেসা থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত। নেক্সট টপিক রেনেসা থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত। আমরা এর ভিতরে বিভিন্ন চুক্তি, বিভিন্ন যুদ্ধ এগুলা পড়বো, এগুলো হচ্ছে একদমই বেসিক পড়াশোনা। তো এই বইটা আমাদের যে কোনো মূল্যেই হোক শেষ করাই হচ্ছে মেইন টার্গেট। আমরা আজকে কত নাম্বার পেজ পর্যন্ত পড়লাম? আমরা একটু পেজ নাম্বার যদি দেখি, আমাদের এই টোটাল বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, ভূগোল এবং হচ্ছে নৈতিকতা সব মিলাইয়া এইখানে রয়েছে 849 পেজ। আর আপনার কাছে নতুন বইটা থাকলে হয়তো 950 পর্যন্ত পেজ থাকতে পারে, হয়তো নতুন 100 পেজ আরো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যাড করে দেওয়া হয়েছে, কিন্তু কোনো প্রবলেম নাই, পড়া এগুলাই, আপনি বই খুলে দেখবেন এইগুলাই সেম টু সেম, কোনো আপডেট নাই, সব একই জিনিস, হয়তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অ্যাড করা হয়েছে। আমরা মাত্র 16 পেজ পর্যন্ত পড়েছি আজকে, এবং নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব আর একটু বেশি পড়াশোনা করার, যাতে করে আমাদের এক এক দিনে হচ্ছে মিনিমাম 30 পেজের মতন শেষ হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে একদম এই জিনিসগুলো পড়বো, আপনি একটু দেখে আসবেন নেক্সট ক্লাস শুরুর হওয়ার আগে, আর গ্রুপে জানিয়ে দেব কখন কয়টায় নেক্সট ক্লাস শুরু হবে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।